হ্যালো মাই ফ্রেন্ডস, অবশেষে তাহলে দেবের কামব্যাক হলো রঘু ডাকাতের মধ্য দিয়ে। হ্যাঁ, মুভিটি মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে সেই লেভেলের তাণ্ডব চালাচ্ছে, আর ভক্তরাও যেন তাদের কল্পনা সেই দেবকে আবার খুঁজে পেয়েছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল গল্প শুরু করা যাক। মুভি শুরুতেই আমরা ডামরু নামের এক ধর্মীয় গুরুকে একটি আসরে গল্প বলতে দেখি। তিনি বলেন, অনেক বছর আগে সিপাহী বিদ্রোহের পর এই বাংলা চাষিরা নীল চাষ শুরু করে এবং তখন নীলের অনেক চাহিদা এবং অনেক দাম ছিল। কিন্তু ব্রিটিশ শাসকেরা এবং তখনকার জমিদারেরা নীল চাষের জন্য গরিব কৃষকদের কাছ থেকে অনেক জমিজমা ঘিরে নেয়, আর সেই সব গরিব কৃষকদের উপরে অনেক অত্যাচার করতে থাকে। এবং তখনকার ব্রিটিশ শাসক ডানকান সেখানকার নিরীহ কৃষকদের উপরে অকথ্য অত্যাচার চালাতে থাকে। তখন সেখানকার নিপীড়িত মানুষগুলো সৃষ্টিকর্তার কাছে তাদের রক্ষাকারীর জন্য মিনতি করতে থাকে। এরপর আমরা দেখতে পাই ডানকান একদিন এক বয়স্ক লোককে চাবুক দিয়ে খুব মারতে থাকে, আর তখন সেই মার খাওয়া লোকটি বলে সে আসছে। আর এটা শুনে ডানকান তখন তাদের এক লোককে জিজ্ঞাসা করে সে কার কথা বলছে। লোকটি তখন বলে সবাই তাকে মা কালীর বেটা বলে জানে, আর সে অন্ধকারে এসে ধ্বংসলীলা চালিয়ে অন্ধকারেই চলে যায়, কেউ তাকে কখনোই দেখতে পায় না। কিন্তু ডানকান এসবে তোয়াক্কা না করে বয়স্ক কৃষকটিকে আবারও চাবুক মারতে শুরু করে। আর তখন আমরা দেখতে পাই একদল লোক এসে ডানকানের সব লোকদেরকে মারতে থাকে, আর সেই ডাকাতদের সর্দার তখন ডানকানকেও ছেড়ে কথা বলে না। ডানকান তখন সেই সর্দারকে বলে কে তুই? তখন পাশ থেকে এক মহিলা ডাকাত বলে ও হচ্ছে গরিব নিপীড়িত মানুষদের রক্ষাকর্তা। অন্য পাশ থেকে আরেক ডাকাত বলে নীল শোষকদের জম। আর মাঝখান থেকে সর্দার তখন নিজে বলে ওঠে নাম আমার রঘু ডাকাত। রঘু ডাকাত তখন ডানকানকেই রশির সাথে বেঁধে ফেলে এবং সেই নির্যাতিত কৃষককে বলে ডানকানকে চাবুক মারতে। আর এটা শুনে ডানকান তখন বলে এটার ফলাফল কিন্তু ভালো হবে না রঘু। রঘু ডাকাত তখন বলে দেখা যাবে কি হয়। আর এরপর আমরা দেখতে পাই সেই কৃষক তখন ডানকানকে চাবুক মারতে থাকে। আর এরপরে রঘু ডাকাত তখন সেখানকার সব কৃষকদেরকে মুক্ত করে অন্ধকারে মিলিয়ে যায়। এরপরে আমরা রুদ্রপুরের রাজা অহেন্দ্র বর্মনকে দেখতে পাই। এরপর সেখানে ডানকানের কিছু কাছের লোকজন আসলে অহেন্দ্র তাদেরকে রাগ করে মেরেই ফেলে, কারণ তাদের সামনেই ডানকানকে অপমান করা হয়েছে, এমনকি সব কৃষকদেরকেও মুক্ত করে দেওয়া হয়েছে। এরপর তাদের সবাইকে মেরে অহেন্দ্র তার এক নায়েবকে জিজ্ঞাসা করে এই রঘু ডাকাত কোথায় থাকে? নায়েব তখন বলে কোথায় আর থাকবে, জঙ্গলে থাকে হয়তো। অহেন্দ্র তখন বলে যেভাবেই হোক এই রঘু ডাকাতকে শেষ করতে হবে, না হলে ও আমার রাজ্যকে ধূলিসাৎ করে দেবে। আর গ্রামের মানুষজন ওকে পেয়ে আমাদেরকে ঠিকমতো খাজনা দিচ্ছে না, এমনকি তারা ঠিকমতো নীল চাষও করছে না। নায়েব তখন বলে রঘু ডাকাতকে সরানো এত সহজ হবে না রাজামশাই, সবাই তাকে মা কালীর বেটা বলে ডাকে, এমনকি মা কালীর আশীর্বাদ নাকি তার সাথে সব সময় থাকে। এই কথা শুনে অহেন্দ্র তখন হেসে বলে মা কালীর বেটা, আচ্ছা দেখা যাবে। অন্যদিকে রঘু ডাকাতের দল তাদের আস্তানায় ফিরে আসে। তখন ডাকাত মায়ের সাথে রঘু সহ সবাই উৎসবে মেতে ওঠে। পরের দিন আমরা এক পাগলকে দেখতে পাই, সে বাইরে থেকে সব খবরাখবর এনে রঘুকে দিত। তো সে এসে রঘুকে বলে জমিদাররা ঘোড়া বিক্রি করছে। এটা শুনে তখন রঘু বাজারে গিয়ে ঘোড়া কিনতে চায়, কারণ বাজারে অহেন্দ্র বর্মনও থাকবে, আর সে অহেন্দ্র বর্মনকে টক্কর দিয়ে নিজে ঘোড়া কিনে নিয়ে আসবে। সেই সময় এক মহিলা ডাকাত গুঞ্জা রঘুকে বলে আমার জন্য কিন্তু বাজার থেকে চুরি নিয়ে আসতে হবে। আর গুঞ্জার কথাবার্তা এবং তার ব্যবহার দেখে বোঝা যায় সে আসলে রঘুকে ভালোবাসে। এদিকে ডাকাতমা তখন বলে তোমরা যাই করো খুব সাবধানে করো। রঘু তখন তার ডাকাতমাকে আশ্বস্ত করে বলে তুমি চিন্তা করো না মা, আমরা সাবধানেই থাকবো। এদিকে আমরা ব্রিটিশ বাংলার শাসক জন ফার্গুসনকে দেখতে পাই। সে তখন বাংলার সব জমিদারদেরকে নিয়ে একটি মিটিং করছিল এবং সে সবাইকে উদ্দেশ্য করে বলে বাংলা থেকে শুধু অহেন্দ্র বর্মনই ঠিকমতো খাজনা এবং নীল দিচ্ছে, বাকি সব জমিদারদের তো কোনো খোঁজই নেই। কিন্তু আমার সব জমিদারদের কাছ থেকে ঠিকমতো খাজনা এবং নীল চাই, কারণ এগুলো আমাকে আবার ইংল্যান্ডে নিয়ে যেতে হবে। কিন্তু এসব কথা শুনে এক রাজা তখন বিরোধিতা করে ওঠে এবং সে বলে আপনি খাজনার পরিমাণ এত বাড়িয়ে দিয়েছেন যে এটা দেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। কিন্তু ফার্গুসন এই কথা শুনে খুব রেগে যায় এবং সে সবার সামনেই সেই রাজাকে মেরে ফেলে এবং সে সব জমিদারদেরকে বলে দেয় তোমরাও যদি এই জমিদারের মতো আমার সাথে বিরোধিতা করো তাহলে তোমাদের অবস্থাও এই জমিদারের মতোই হবে। এরপর সেদিনই ফার্গুসনের সাথে দেখা করতে আসে ডানকান। ফার্গুসন তখন ডানকানকে বলে আমি শুনলাম তুমি নাকি কৃষকদের উপরে খুব অত্যাচার করছো, আর তোমার এই কার্যকলাপ উপর মহলে জেনে গিয়েছে এবং তারা আমার উপরে প্রতিনিয়ত চাপ সৃষ্টি করছে। কিন্তু ডানকান এই কথার উত্তর না দিয়ে বলে রঘু ডাকাতকে যেভাবেই হোক শেষ করতে হবে। আর রঘু ডাকাতের কথা উঠলে ফার্গুসন তখন বলে এই বিষয়টা আমি দেখছি। এদিকে সেই পাগল আরেকটা সংবাদ নিয়ে রঘু ডাকাতের কাছে আসে এবং সে এসে বলে আমি নিজের চোখে দেখেছি কৃষকরা তাদের সব নীল অহেন্দ্রার গোডাউনে নিয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে সব কৃষকদের এরকম গোডাউনে নীল মজুত করার বিষয়টা নিয়ে খুব ভাবতে থাকে রঘু। আর এরপর সে তার সব দলবল নিয়ে সেখানে যাওয়ার প্রস্তুতি নেয়। এরপর সে তার লুট করে আনা সব সম্পত্তি গরিবদের মধ্যে বিলিয়ে দিতে থাকে। তখন এক কৃষক বলে ওঠে
ওঠে, আমার এসব লাগবে না, আপনি দয়া করে আমাদের গ্রামটাকে বাঁচান, দালালরা এসে আমাদের সব মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে। এটা শুনে তখন রঘু বলে, কোন গ্রাম তোমাদের? লোকটি তখন বলে, আমাদের গ্রামের নাম হচ্ছে মহাদেবপুর। এই কথা শুনে রঘু তখন তার মা এবং গুঞ্জাকে সাথে নিয়ে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখানে গিয়ে সেই দালালদেরকে সেই লেভেলে মারে এবং তাদেরকে বলে, আমার বাংলায় কোনো প্রকার কোনো অত্যাচার জুলুম চলবে না। এরপর সে দালালদেরকে বেঁধে নিয়ে যায় এবং সব গ্রামবাসী তখন রঘু ডাকাত বলে জয়ধ্বনি দিতে থাকে। এরপর কয়েকজন কৃষকেরা রাস্তা দিয়ে হাঁটতে থাকলে এক সাধু বাবা এসে তাদেরকে জিজ্ঞাসা করে, রুদ্রাপুর এখান থেকে কত দূর? কৃষকেরা তখন বলে, এখান থেকে অনেক দূর বাবা। এবং কৃষকরা আরো বলে, এই রাস্তায় বেশিক্ষণ থাকবেন না বাবা, কারণ এই রাস্তা হচ্ছে ডাকাতদের অভয়ারণ্য। ডাকাতদের কথা শুনে তখন সাধু বাবা বলে, তোমরা কি রঘু ডাকাতের কথা বলছো? কিন্তু কৃষকরা তখন বলে, রঘু ডাকাত তো গরিবদের বন্ধু আর অত্যাচারী বড় লোকদের জম। এরপর আমরা আবার সেই ডাকাতদের আস্তানা দেখতে পাই। গুঞ্জা তখন ডাকাত মাকে বলে, রঘু তো ওই মেয়ে দুটাকে উদ্ধার করে এখানে নিয়ে আসলো, কিন্তু ওই মেয়ে দুটোর এখন কি হবে? ডাকাত মা তখন বলে, কি আর হবে, রঘু ওদেরকে বিয়ে দিয়ে দেবে। এদিকে বিয়ের কথা উঠলে গুঞ্জা বলে, আমার আর রঘুর বিয়ে কবে হবে মা? মা তখন বলে, তুই যে রঘুকে ভালোবাসিস, তুই কি তাকে সেটা বলেছিস? গুঞ্জা তখন লজ্জা পেয়ে বলে, না, আমি কখনো জানাইনি। এই কথা শুনে মা বলে, সে তো তোকে নাও ভালোবাসতে পারে, তাই না? তাই আমি তোকে বলবো, আগে ভাগেই এত বড় স্বপ্ন দেখিস না। গুঞ্জা তখন বলে, জন্মেছি তো ভালোবাসার মৃত্যু নিয়েই, তাই না? তাই এই বিষয় নিয়ে আমি এতটা ভাবতে চাই না। এদিকে রঘু তখন ময়না ঝর্ণায় গোসল করছিল। তখন গুঞ্জা সেখানে গিয়ে বলে, এই ময়না ঝর্ণা শুধু তোর আর আমার। এরপর সে রঘুকে জিজ্ঞাসা করে, তুই কি আমাকে বিয়ে করবি? কিন্তু বিয়ের কথা শুনে রঘু উল্টো প্রশ্ন করে, বিয়ে কেন? এবং সে তখন বিয়ের প্রসঙ্গটাকে অন্যদিকে নিয়ে যায়। গুঞ্জা তখন বলে, তুই শুধু আমাকে একবার বল ভালোবাসি, তাহলে আমি তোর জন্য সবকিছু করতে পারবো। কিন্তু রঘু তখন বলে, তুই আমার সব থেকে ভালো বন্ধু গুঞ্জা, এবং বলে, আজ আমি বাজারে যাব আর তোর জন্য ভালো কিছু নিয়ে আসবো। আর এই কথা শুনে গুঞ্জা খুব খুশি হয়ে যায় এবং মিষ্টি হাসি দেয়। এরপর আমরা মহেন্দ্র বর্মনকে একটি গ্রামে দেখতে পাই। সেখানে সে তার সহকারী ভীমরাজকে সাথে করে নিয়ে এসে গ্রামে খুব অত্যাচার করতে থাকে এবং সেখানে গিয়ে সে প্রথমে একটি বাচ্চাকে মারার ভয় দেখায়, আর বাচ্চার মাটি যখন খুব কান্নাকাটি করতে থাকে তখন তাকে ছেড়ে দেয়। এদিকে ভীমরাজ তখন সেই লোকটিকে খুঁজে পায় যে রঘু ডাকাতের কাছে গিয়ে বলেছিল এই গ্রামে দালাল এসেছে, আর এই বিশ্বাসঘাতককে পেয়ে মহেন্দ্র সবার সামনে তার গলা কেটে ফেলে। আর এরপর সে ভীমরাজকে বলে, এইভাবে রঘু ডাকাতকেও মারতে হবে। ভীমরাজ তখন বলে, আপনি তো আস্তানাতেই যেতে পারবেন না রাজামশাই। মহেন্দ্র তখন বলে, শত্রু হয়ে যেতে না পারলেও বন্ধু হয়ে তো যেতে পারবো, তাই না? যাই হোক, এরপর আমরা বাজারে ওই সাধু বাবাকে দেখতে পাই এবং রঘুও তখন সেই বাজারে আসে এবং বাজারে এসে রঘু সৌদামিনী নামে এক চাকু খেলোয়াড়কে দেখতে পায়। আর প্রথম দেখাতেই সে সৌদামিনীর প্রেমে পড়ে যায়। আর আসলে সৌদামিনী মূলত চাকু খেলানোর মধ্য দিয়ে দলবল নিয়ে চুরি করে এবং এরপর এক সময় সৌদামিনীরও চোখ গিয়ে পড়ে রঘুর উপর। কিন্তু রঘু ডাকাতের নাম সবাই শুনলেও তাকে দেখতে কেমন সেটা কেউই জানতো না। তাই সৌদামিনীও রঘুকে না চিনতে পেরে তার টাকার ব্যাগের দিকে নজর দেয় এবং সে রঘুর কাছে গিয়ে বলে, তোমার কি সাহস আছে খেলবে আমার সাথে চাকুর খেলা? রঘু তখন হাসি মুখে ঠিক পয়েন্টে দাঁড়ায়। এরপর সৌদামিনী রঘুর মাথায় তরমুজ রাখতে গেলে তাদের দুজনের চোখাচোখি হয়। যাই হোক, এরপর সৌদামিনী তার চোখ বেঁধে চাকুর খেলা দেখানোর প্রস্তুতি নিতে থাকে। আর এদিকে তার সঙ্গীরা তখন রঘুর টাকার ব্যাগ চুরি করতে আসে, কিন্তু রঘু তখনই তাদেরকে ধরে ফেলে। আর ঠিক সেই সময় সৌদামিনীও ছুরি চালালে রঘু সেটাও ধরে ফেলে। আর যেহেতু ওরা রঘুর কাছে ধরা পড়ে গিয়েছে তাই ওরা সবাই সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু বাজারের প্রহরীরা তখন তাদেরকে আটকে ফেলে। এদিকে রঘু তখন রক্ষীদেরকে মেরে কুপকাত করে দেয়। এদিকে বাজারে তখন সেই ভীমরাজ চলে আসে, আর এটা দেখে রঘু তখন তাদের সবাইকে ঘোড়ায় উঠতে বলে। আর এরপর রঘু সবাইকে নিয়ে চলে আসে ডাকাতদের আস্তানায়। এদিকে রঘুকে বাজার থেকে আসতে দেখে গুঞ্জা তাকে জিজ্ঞাসা করে, আমার জন্য কি এনেছিস? রঘু তখন তার মাথা সরিয়ে সৌদামিনীকে দেখায়, কিন্তু সৌদামিনীকে দেখে হিংসায় জ্বলে ওঠে গুঞ্জা। এমন সময় সেখানে ডাকাতমাও চলে আসে। রঘু তখন বলে, ওরা সবাই খুব বিপদে পড়েছিল তাই ওদেরকে এখানে নিয়ে এসেছি। এরপর ডাকাতমা সৌদামিনীকে জিজ্ঞাসা করে, তুমি যার সাথে এখানে এসেছো তাকে কি তুমি চেনো? সৌদামিনী তখন বলে, না, আমি তাকে চিনি না। তখন আশেপাশের সবাই বলে ওঠে, ইনিই হচ্ছেন আমাদের রঘু ডাকাত। কিন্তু রঘু ডাকাতের নাম শুনে সৌদামিনী তখন তার ছুরি বের করে বলে, লোকে তোমাকে দেবতা ভাবতে পারে, কিন্তু তুমি যা করো তা মোটেও ঠিক করো না। আমাকে এখানে কেন নিয়ে এসেছো বলো? ডাকাতমা তখন সৌদামিনী ছুরি নামিয়ে ফেলতে বলে এবং সৌদামিনীর পরিবার সম্পর্কে জানতে চায়। সৌদামিনী তখন বলে, ভীমরাজ আমাদের বাড়িঘর সব পুড়িয়ে ফেলেছে, এমনকি আমার বাবা মাকেও মেরে ফেলেছে। আর তারপর থেকে আমার ভাইয়ের মতো এই দুইজনকে নিয়ে আমি চাকুর খেলা দেখাই এবং চুরি করি। এদিকে চুরির কথা শুনে আস্তানা সবাই বলে, বাহ, রঘু তো ভালো জিনিস নিয়ে এসেছে। কিন্তু এই কথা শুনে গুঞ্জা খুব জেলাস হয়ে যায়।
ডাকাত মা তখন সৌদামিনীকে বলে তুমি এখন থেকে এখানেই থাকবে আর তোমাকে আর কখনোই চুরি করতে হবে না। আর এই কথা বলেই সে তাকে মন্দিরের দিকে নিয়ে যেতে থাকে। এদিকে রঘু এক দৃষ্টিতে সৌদামিনীকে দেখতে থাকে আর এটা দেখে গুঞ্জার ভিতরে জ্বলে পুড়ে যায়। এরপর রঘুর সাথে যারা গিয়েছিল তাদের সবাইকে গুঞ্জা খুব বকা দিতে থাকে, তাদেরকে বলে তোমরা জানা নেই শোনা নেই একটা মেয়েকে হুট করে এখানে নিয়ে আসলে। সবাই তখন বলে আমরা কি করব, রঘুই তো নিজের সাথে করে ওকে নিয়ে আসলো। যাই হোক, পরের দিন সৌদামিনী ঘুরতে ঘুরতে ময়না ঝর্ণার কাছে চলে আসে এবং সেখানে এসে সে রঘুকে গোসল করতে দেখে, কিন্তু রঘুর ফিগার দেখে সৌদামিনী ফ্যাল করে তাকিয়ে থাকে। এদিকে গুঞ্জা সেই সময় পিছন থেকে এসে সৌদামিনীর গলায় ধারালো অস্ত্র ধরে এবং বলে কি দেখে খুব লোভ হচ্ছে তাই না, কান খুলে শুনে রাখে এই ঝর্ণা শুধু আমার আর রঘুর, এরপর কখনো যদি তোকে এখানে আসতে দেখেছি তাহলে তোর কপালে দুঃখ আছে। যাই হোক, এরপর সেই দিন সবাই খেতে বসলে খাবার পরিবেশন করে সৌদামিনী। তখন রঘু সৌদামিনীর কাছে ভাত চাইলে গুঞ্জা সেখান থেকে রাগ করে উঠে চলে যায় আর একটা জায়গায় গিয়ে মনের দুঃখে খুব কান্না করতে থাকে। তখন ডাকাত মা সেখানে এসে বলে গুঞ্জা যে থাকবে সে এমনিতেই থাকবে আর যে থাকবে না তাকে তুই হাজার চেষ্টা করলেও কখনোই পাবি না। গুঞ্জা তখন ডাকাত মাকে জড়িয়ে ধরে বলে তুমি ছাড়া আমাকে আর কেউ ভালোবাসলো না। এরপর আমরা রাজা অহেন্দ্রকে দেখতে পাই। ভীমরাজ তার কাছে এসে বলে আমরা ডাকাতদের আস্তানা খুঁজে পেয়েছি। এই কথা শুনে অহেন্দ্র তখন বলে তাহলে আমাদের বন্ধু রঘুর বিশ্বস্ত হয়ে খেল দেখাচ্ছে তাই না। এদিকে রঘুর কাছে যে পাগলটা খবর দিত তাকে অহেন্দ্র ধরে ফেলে এবং তার উপরে খুব অত্যাচার করে আর তারপর তাকে জনসম্মুখে ফাঁসির নির্দেশ দেয়। এদিকে এই সব কাহিনী রঘু জেনে যায় আর তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক সিন দেখি। সেখানে রঘু ছোটবেলায় ফজলু পাগলের সাথে তার বাবার বিদ্রোহী ভাষণ শুনছিল আর এই বিদ্রোহী ভাষণ দেওয়ার জন্য রাজা অহেন্দ্র তার সামনে তার বাবাকে ফাঁসি দেয়। সেই ছোট্ট রঘু তার বাবাকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু পারে না। এদিকে ডানকান তখন রঘুকে টর্চার করে নীলের মধ্যে ফেলে দেয় আর এরপরে সিন বর্তমানে চলে আসে এবং রঘু তখন সবাইকে উদ্দেশ্য করে বলে এই বাংলায় আর কোনো ফাঁসি হবে না। এদিকে ফাঁসি দেওয়ার জন্য সেই পাগলকে ফাঁসির মঞ্চে নিয়ে আসা হয় এবং সেখানে উপস্থিত হয় অহেন্দ্র বর্মন এবং ডানকান। আর সেখানে থাকা সবাই বলাবলি করতে থাকে রঘু কি ওকে বাঁচাতে আসবে না। ওই পাগলটাও রঘুর অপেক্ষা করতে থাকে। ওদিকে অহেন্দ্র তখন বলে এটা আমার রাজ্য আর এখানে আমি যা বলবো সেটাই শেষ কথা। আর সবাইকে উদ্দেশ্য করে বলে আমার সাথে যারাই বিশ্বাসঘাতকতা করবে তাদেরই এমন মৃত্যু হবে। এরপর সে পাগলটিকে ফাঁসিতে ঝোলানোর নির্দেশ দেয় এবং নির্দেশ শুনে জল্লাদ তখন তাকে ফাঁসিতে ঝোলায়। আর ঠিক তখনই রঘু সেই ফাঁসির মঞ্চের ভিতর থেকে উঠে আসে এবং সে এসে ফজলুর ফাঁসির রশিটি কেটে দেয় এবং সে অহেন্দ্রকে উদ্দেশ্য করে বলে এই রাজ্য তোর হতে পারে কিন্তু এই রাজ্যে আমার নিয়ম চলবে। সেই সময় অহেন্দ্র লোকজন রঘুর উপরে আক্রমণ করে দেয় আর রঘু তখন একে একে সবার সাথে লড়াই করে। এদিকে সৌদামিনী এবং গুঞ্জা এসে অহেন্দ্র এবং ডানকানকে জিম্মি করে ফেলে আর তখন আমরা দেখি অহেন্দ্র সৌদামিনীকে দেখে একটা মুচকি হাসি দেয়। আর এরপরেই আমরা সেই লেভেলের একটা টুইস্ট দেখতে পাই। একজন পেছন থেকে এসে ডাকাতমার শরীরে ছুরি চালিয়ে দেয় এবং আমরা দেখতে পাই এই ছুরিটি আর কেউ না ওই সাধু বাবাই চালিয়েছে। আর ডাকাতদের আস্তানায় ভীমরাজের নেতৃত্বে একে একে সবাইকে মেরে ফেলা হয়, এমনকি ছোট ছোট বাচ্চাদেরকেও বাদ দেওয়া হয় না। ডাকাতমা ওই অবস্থাতেই সাধুটিকে জিজ্ঞাসা করে তুমি কে। নকল সাধু তখন জানায় আমার নাম দুর্লভ রায় এবং সে আরো বলে আজ থেকে তোদের সব জারিজুরি শেষ। ডাকাতমা তখন বলে এটা শেষ নয়, এটা তো সবে শুরু। দুর্লভ তখন বলে এদিকে সবাই মরবে আর ওদিকে মরবে রঘু, কিন্তু ডাকাতমা বারবার বলে আমার রঘুর কিচ্ছু হবে না। আর এই কথা শুনে দুর্লভ তখন ডাকাতমাকে একদম মেরেই ফেলে। ওইদিকে রঘু ফজলুকে ঘোড়ার পিঠে উঠিয়ে নিয়ে যেতে থাকে আর অহেন্দ্রা তখন পিছন থেকে তাদেরকে লক্ষ্য করে গুলি চালায় আর গুলিটা তখন গিয়ে লাগে ফজলুর শরীরে, কিন্তু গুলি লাগার পরও রঘু সেখানে থামে না। কিন্তু তারা কিছুটা সামনে এগিয়ে গেলে একটি বোম ব্লাস্ট হয়, কিন্তু সেই বোম ব্লাস্টে রঘু মারা না গেলেও ফজলুর মারা যায়। আর ফজলু মারা গেলে রঘু তাকে ধরে অঝোরে কান্না করতে থাকে। এরপর সে আস্তানায় ফিরে এসে দেখে চারিদিকে শুধু লাশ আর লাশ, এমনকি তার ডাকাতমাও মরে পড়ে আছে। গুঞ্জা তখন মায়ের পাশে কান্না করতে করতে বলে আমাকে ভালোবাসার আর কেউ থাকলো না। যাই হোক, এরপর রঘু তার মায়ের শেষ বিদায় দিতে থাকে আর তখন তার মায়ের সাথে কাটানো স্মৃতিগুলো মনে পড়তে থাকে, এমনকি তার সেই দিনের কথাও মনে পড়ে যখন সে ইংরেজদের হাত থেকে বাঁচানোর জন্য পালিয়ে আসলে এই ডাকাত মাই তাকে আশ্রয় দিয়েছিল। গুঞ্জাও তখন অঝোরে কান্না করতে থাকে আর রঘু তাকে তখন খুব সান্ত্বনা দেয়। এরপর রাতেই তারা সবার অন্তিম সৎকার শেষ করে এবং সকালে নতুন আস্তানা খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর অনেকটা পথ হেঁটে তারা একটি বাজারে আসে এবং সেই বাজারে আসলে রঘুকে চিনতে পারে ওই সেই বয়স্ক কৃষক যাকে রঘু শুরুতে বাঁচিয়েছিল। কৃষক রঘুকে বলে আপনি এখানে কেন এসেছেন, আপনাকে খুঁজতে বেরিয়ে অহেন্দ্রা 2টা গ্রাম পুড়িয়ে দিয়েছে, এখানে থাকা আপনার জন্য একদমই নিরাপদ না। এই কথা শুনে গুঞ্জা তখন রঘুকে বলে এখন আমরা কি করব। রঘু তখন বলে আমি এত কিছু বুঝি না, আমার মায়ের হত্যাকারীকে খুঁজে বের করাই আমার একমাত্র কাজ। এরপর কৃষক তখন সবাইকে তার বাড়ির দিকে নিয়ে যেতে থাকে।
এরপর আমরা মহেন্দ্র বর্মনকে দেখতে পাই। মহেন্দ্র বর্মন তার নায়েবকে একটি মাথার খুলি দেখিয়ে বলে এটি একটি রাজার মাথার খুলি। এই রাজা ফার্গুসনের সাথে হাত মিলিয়ে আমার রাজ্য দখল করতে এসেছিল, তাই আমি এই রাজাকে মেরে তার মাথার খুলি আমার সাথে রেখেছি। এই কথা শুনে নায়েব তখন বলে আপনি যে রঘু ডাকাতকে মারার জন্য গুন্ডা ভাড়া করলেন তারা কি ঠিকমতো কাজ করছে? আর সেই সময় মহেন্দ্রার কাছে হাজির হয় দুর্লভ। দুর্লভকে দেখে মহেন্দ্র বলে তুমি যা করেছো তাতে আমি খুশি, আর তুমি তোমার পাওনা টাকা পেয়ে যাবে। কিন্তু মহেন্দ্র তখন সেই টাকা দুর্লভকে না দিয়ে নায়েবকে দেয় এবং সে দুর্লভকে উদ্দেশ্য করে বলে আমি তো রঘু ডাকাতের মাথা নিয়ে আসতে বলেছিলাম তাই না, সেই মাথা কোথায়? দুর্লভ তখন বলে আপনার লোকই তো তীর চালিয়েছিল, তারাই ভালো জানে। মহেন্দ্র তখন দুর্লভকে বলে এবার যদি তুমি মাথা নিয়ে আসতে পারো তাহলে তোমাকে 2 গুণ টাকা দেব, আর যদি না নিয়ে আসো তাহলে তোমাকেই মরতে হবে। আর এই সত্যে তখন রাজি হয়ে যায় দুর্লভ। ওইদিকে আমরা দেখতে পাই কৃষক তার বাড়িতে সবার খাবারের আয়োজন করে। এরপর কৃষক সবাইকে জিজ্ঞাসা করে তোমরা এখন কোথায় যাবে? সৌদামিনী তখন বলে জানি না। কৃষক তখন বলে আমাকে প্রায় সময় জঙ্গলে যেতে হয় এবং আমি জঙ্গলে একটি জায়গা দেখেছি যেখানে তোমাদেরকে কেউ খুঁজে পাবে না। এরপর রঘু সবাইকে নিয়ে সেই জায়গাতে চলে আসে। এরপর সেখানেই তারা নতুন করে আবার সবকিছু শুরু করে। ওদিকে আমরা দেখতে পাই মহেন্দ্র তার অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে, আর এদিকে রঘু লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে থাকে। এরপর আমরা দেখতে পাই রঘু মন খারাপ করে বসে আছে এবং সৌদামিনী তখন তার পাশে আসে। সৌদামিনীকে দেখে রঘু তাকে বসতে বলে। এরপর সে সৌদামিনীকে বলে কি দিনকাল আসলো তাই না, এখন আমাদের ঘরে খাবার পর্যন্ত নেই। সৌদামিনী তখন বলে এসব নিয়ে চিন্তা করো না রঘু, তোমার সামনে এখন শুধুমাত্র একটাই লক্ষ্য, সেটা হলো যেভাবেই হোক তোমাকে ডাকাতমার হত্যাকারীদের বের করে প্রতিশোধ নিতে হবে। এদিকে গুঞ্জা তাদের দুইজনকে দূর থেকে দেখতে থাকে। আর কিছুক্ষণ পর ওই কৃষক তাদের জন্য আরো খাবার নিয়ে আসে। সৌদামিনী তখন জানায় এই খাবারে তো আর বেশি দিন যাবে না। কৃষক তখন বলে সমস্যা নেই, আগামীকাল এখানে একটি মন্দিরে খাবারের আয়োজন করা হয়েছে। এই কথা শুনে সৌদামিনী তখন বলে তাহলে আমিও সেখানে যাব। তবে সৌদামিনীর এই কথা শুনে গুঞ্জা তখন তাকে আর চোখে দেখে। এরপর আমরা দেখি গুঞ্জা একটা জায়গায় মন খারাপ করে বসে আছে। এরপর সৌদামিনী তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় গুঞ্জা তাকে বলে আচ্ছা তুমি তো রঘুকে ভালোবাসো তাই না, তুমি কি রঘুর জন্য মরতে পারবে? সৌদামিনী তখন বলে মরতে পারবো জেনেই তো তাকে ভালোবেসেছি। এবং সে গুঞ্জাকে আরো বলে আমিও জানি তুমিও রঘুকে ভালোবাসো, কিন্তু তুমি কি লক্ষ্য করেছো তোমাদের ফ্রেন্ডশিপটা কত সুন্দর? রঘুর যে কোনো বিপদে তুমি সব থেকে আগে ঝাঁপিয়ে পড়ো, আর এমনটা কয়জন করতে পারে বলো? এরপর সৌদামিনী আরো বলে তুমি কি জানো রঘুকে মারার জন্য ডাকাত মায়ের হত্যাকারীরা খুঁজছে। এরপরে আমরা দেখতে পাই সেদিন কৃষক বাড়ি ফিরতে থাকলে কেউ তার পিছু নেয়। তারপর কৃষক বাড়ি ফিরলে দেখে তার ফ্যামিলিকে জিম্মি করা হয়েছে, আর এই বিষয়টা রঘুর লোকও দেখে ফেলে। এরপর আমরা আবার মহেন্দ্রকে দেখতে পাই, সে তখন নীল দিয়ে গোসল করছিল। ফার্গুসন তখন এসে বলে রঘুকে কি মারা হয়েছে? মহেন্দ্র বলে কিছুক্ষণ পরেই জানতে পারবেন। আপনার তো দরকার খাজনা আর নীল তাই না, আর সেটা ঠিকমতো পেলেই তো হচ্ছে, তাই রঘুর বিষয়টা আমার উপরেই ছেড়ে দেন। যাই হোক, পরের দিন সৌদামিনী এবং গুঞ্জা মন্দিরে আসলে দুর্লভ তাদেরকে আটকে ফেলে। তারপর বলে ডাকাতমাকে আমিই মেরেছি এবং এখন তোমাদের পালা। আর এই কথা বলে দুর্লভ যেই তাদেরকে মারতে যাবে রঘু তখন রুদ্রমূর্তি ধারণ করে আসে সেখানে, এবং আমরা দেখতে পাই রঘু আগের থেকেই মন্দিরে ছিল। আর এরপর রঘু তার রুদ্রমূর্তি ধারণ করে দুর্লভের মাথা একদম কেটেই ফেলে। আর তখন মন্দিরের অন্য লোকেরা বলে কে বলেছে রঘু ডাকাতের সাথে লোক নেই, আমরা সবাই এখন থেকে রঘু ডাকাতের লোক। আর এই কথা বলেই সবাই রঘু ডাকাতের নামে জয়ধ্বনি দিতে থাকে। এরপর পরের দিন সৌদামিনী একটি মন্দিরে পূজা দিতে আসলে ভীমরাজ সেখানে তার দলবল নিয়ে হাজির হয়, আর সৌদামিনীও তখন লড়াইয়ের জন্য প্রস্তুতি নেয়। আর ঠিক তখনই গুঞ্জা দূর থেকে তলোয়ার ছুঁড়ে মেরে ভীমরাজের একজনকে মেরে ফেলে। আর এরপর তারা দুজনে মিলে ভীমরাজের লোকজনদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে, কিন্তু একসময় ভীমরাজ সৌদামিনীকে মেরে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে খবর পেয়ে রঘু ও তার দলবল নিয়ে আসতে থাকে দুজনকে বাঁচানোর জন্য। এদিকে সৌদামিনীকে অজ্ঞান হয়ে যেতে দেখে গুঞ্জার মাথা তখন গরম হয়ে যায়। সে তখন সরাসরি ভীমরাজের সাথে লড়াই শুরু করে দেয়, কিন্তু কোনোভাবেই সে ভীমরাজের সাথে পেরে ওঠে না। ভীমরাজ তখন গুঞ্জাকে মেরে সৌদামিনীকে নিয়ে যায়। আর এরপরেই রঘু সেখানে চলে আসে এবং সেখানে এসে সে গুঞ্জাকে আহত অবস্থায় দেখতে পায়। গুঞ্জা তখন জানায় ওরা সৌদামিনীকে ধরে নিয়ে গেছে নীলকুঠিরে, যেভাবেই হোক সৌদামিনীকে বাঁচা রঘু। কিন্তু রঘু তখন গুঞ্জাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু গুঞ্জা তখন বলে রঘু আমার হাতে আর সময় নেই রে। আচ্ছা রঘু, আমাকে কি তুই একদিনের জন্য হলেও ভালোবেসেছিস? আর এই কথা বলার সাথে সাথেই গুঞ্জা তখন সেখানে মারা যায়, আর গুঞ্জাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে রঘু। অন্যদিকে নীলকুঠিরে কৃষকদের উপরে প্রচন্ড অত্যাচার করতে থাকে ডানকান। এরপর এক সময় রঘু সেখানে তার দলবল নিয়ে হাজির হয়,
আর সেখানে ভীমরাজকে মেরে ফেলে রঘু ডাকাতের সহকারী কালু সর্দার। আর এদিকে রঘু ডানকানকে সেই লেভেলে মারতে থাকে। এরপর রঘু ডানকানকে নীলের পানিতেই চুবিয়ে মেরে ফেলে। আর ডানকানকে মারার পরে রঘু তার লোকজনদেরকে জিজ্ঞাসা করে সৌদামিনী কোথায়। তখন সেখানকার লোকজন বলে সৌদামিনী তো এখানে নেই, সৌদামিনীকে ইংল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য ফার্গাসন তাকে রেডি করছে। আর এই কথা শুনে রঘু তখন বলে সৌদামিনী অবশ্যই ফিরে আসবে, কিন্তু ওই দুইজন মৃত্যু থেকে কখনোই বেঁচে ফিরবে না। এরপর সিন চেঞ্জ হলে আমরা সৌদামিনীকে দেখতে পাই। সেখানে ফার্গুসন সৌদামিনীকে জাহাজে বেঁধে রেখেছে এবং সব নীল সেই জাহাজে তুলতে থাকে। আর ঠিক তখনই রঘু ডাকাত সেখানে দলবল নিয়ে হাজির হয়। আর এটা দেখে ফার্গুসন তখন তার সৈন্যদেরকে গুলি করার নির্দেশ দেয়। আর এর উত্তরে ডাকাত দল তখন তাদের তীর ছুটতে থাকে। আর এতে করে ফার্গুসনের সৈন্যরা তখন পেরে ওঠে না। এরপর ফার্গুসনের সৈন্যরা জাহাজ থেকে গান পাউডার ফেলে এবং তাতে আগুন জ্বালিয়ে দেয়, কিন্তু এতে রঘুর কিছু হয় না। অন্যদিকে রঘু ততক্ষণে শিপে উঠে সবাইকে মারতে থাকে, কিন্তু একসময় সে ভুলবশত ফার্গুসনের ফাঁদে পড়ে যায়। কিন্তু সেই ফাঁদ থেকে সে নিজেকেই নিজে উদ্ধার করে। আর এরপর সে এসে সৌদামিনীকে উদ্ধার করে। আর তারপরে আমরা রঘু এবং সৌদামিনীর সেই লড়াই দেখতে পাই। এরপর এক পর্যায়ে রঘু ডাকাত মুখোমুখি হয় ফার্গুসনের। রঘু ফার্গুসনকে মারতে থাকলে ফার্গুসন তখন বলে তোরা সবাই একসময় মরবি। রঘু তখন বলে বাঁচা মরা সব কালির হাতে, কিন্তু আমার বিচারে আজ তুই মরবি। আর এই কথা বলেই ফার্গুসনকে মেরে ফেলে রঘু। আর ঠিক তখনই রঘুর পিছন থেকে তলোয়ার চালিয়ে দেয় অহেন্দ্রা। আর সে রঘুকে বলে এই রুদ্রাপুরের একমাত্র গড হচ্ছে আমি। এরপর সে রঘুকে তীর দিয়ে অনেক টর্চার করে এবং সে রঘুকে বলে আজ তোরা সবাই মরবি এখানে, তোরা সবসময় আমার পায়ের তলাতেই ছিলি আর সবসময় পায়ের তলাতেই থাকবি। আর এইসব কথা শুনে তখন রেগে সৌদামিনী মারতে আসে অহেন্দ্রাকে, কিন্তু অহেন্দ্রা তখন বলে এই রঘু ডাকাত কাউকেই বাঁচাতে পারেনি। আমি নিজে তার বাবাকে মেরেছি, তার ডাকাত মাকে মেরেছি, ফজলুকেও মেরেছি, এমনকি গুঞ্জাকেও মেরেছি, কিন্তু তোদের এই রঘু ডাকাত কাউকেই বাঁচাতে পারেনি। আর ঠিক তখনই রঘু উঠে অহেন্দ্রার শরীরে তীর ঢুকিয়ে দেয়। তারপর সে অহেন্দ্রাকে মারতে মারতে বলে আমি আমার বাবার রঘু, আমি আমার ডাকাত মায়ের রঘু, আমি ফজলুর ভাইয়ের রঘু, আমি গুঞ্জারও রঘু, আর আমি হচ্ছি রঘু ডাকাত। আর আজ তোর সামনে তোর মৃত্যু হয়ে দাঁড়িয়ে আছি। আর এইসব বলে সে অহেন্দ্রাকে মেরেই ফেলে। আর এমন সময় পুরো জাহাজে আগুন ধরে যায়। রঘু তখন সৌদামিনীকে নিয়ে জাহাজ থেকে লাফ দিয়ে নিচে চলে আসে। আর অন্যদিকে পুরো জাহাজে তখন বিস্ফোরণ হয়। আর এর সাথে শেষ হয় রঘু ডাকাতের গল্প। তবে এই মুভি থেকে আমরা বুঝতে পারি মানুষ কখনো শুধু ভালো বা খারাপ হয় না, পরিস্থিতি তাকে বিভিন্ন রূপে দাঁড় করায়। তাই কাউকে বিচার করার আগে তার জীবনের গল্পটা শোনা দরকার। তো প্রিয় বন্ধুরা আমার, সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আশা করি সবাই খুব ভালো থাকবেন। টেক কেয়ার।